কারেন্টের ডাইরেকশন যেদিক থাকবে আমার সোর্স ট্রান্সফরমেশনের সময় আমার হচ্ছে যে তার সোর্সের পজিটিভ টার্মিনালও সেই দিকে থাকবে। তাহলে এইটাকে যদি আমি ট্রান্সফর্ম করি তাহলে এরকম হবে, সিরিজে একটা রেজিস্ট্যান্স 3 চলে আসবে আর এইটা এরকম হবে। ঠিক আছে, 3 দুগুণা 6। এবার তো ডাইরেক্ট হচ্ছে যে মারা যাবে, এটা বাদ এটা বাদ, এটা হচ্ছে 3, এটা 6, এখানে ডাইরেক্ট হচ্ছে আমি হচ্ছে যে ভাগ মারতে হবে। তাহলে 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 3 আর এখানে 4, তাহলে 1 ডিভাইডেড বাই কত 7। আই ইনজেক্ট কত করবে 10 ডিভাইডেড বাই 3 এই ব্রাঞ্চে, 10 ডিভাইডেড বাই 3। আর এই ব্রাঞ্চে কি হবে, এই ব্রাঞ্চের সোর্স আছে কয়টা, একটা, কিন্তু পরে পজিটিভ সোর্স কোন টার্মিনাল কোন দিকে, এই দিকে, তার মানে কারেন্টকে ইনজেক্ট করবে না, আর অ্যাকচুয়ালি কারেন্ট নোড থেকে বের করবে। তাহলে কি নেগেটিভ সাইন হবে, যেহেতু ইনজেক্ট করছে না, বের হয়ে যাচ্ছে, নেগেটিভ সাইন। কত 6 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হচ্ছে 4 আর 3 7। এটা হচ্ছে আমি ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দিলেই হয়ে যাবে। ক্যালকুলেটরটা ওপেন করো। আচ্ছা এইখানে এটা বিষয় হলো যে ওই ভ্যারিয়েবল ইউজ করা শিখতে হবে ক্যালকুলেটরে, ঠিক আছে, ভ্যালু সেভ করা কোনো ভ্যারিয়েবলে চলকে, যে ভ্যারিয়েবল কল করলে খুব সহজে হচ্ছে আমার ক্যালকুলেশনটা চলে আসবে। এরপরে হচ্ছে যে কি করা যায়, টপিক গুলো দেখি কি টপিক, ডিসির মধ্যে আর কিছু আছে, একবার এসি অ্যানালাইসিসে যাওয়া যায়, ক্যাপাসিটর এগুলো তো দেখাইছিলাম। এর মধ্যে অতগুলো আছে, এটা প্রথম বানাইছিলাম। ভাইয়া ওই যে ওইখানে আমার আর একটা প্রশ্ন আছে, ইন্টারনেটের সমস্যা তো এজন্য মনে হয় আপনার এ পর্যন্ত যায়নি। এখানে না কোনটায়, ভাই হ্যাঁ, এখানে ওই যে এটা বের করতে বলছে, তো এখন সোর্স ট্রান্সফরমেশন যেহেতু বলছে, তখন কি আপনার এই যে 10 ভোল্ট আর ওই যে 3 ওহম ওইখানে কি আর ট্রান্সফরমেশন করার প্রয়োজন আছে? ওখানে কেন ট্রান্সফরমেশন করবো আমরা হচ্ছে, ওইখানে তো না না ওখানে করো, আমি ভোল্টেজ ভি পেয়ে যাব, এই যে ভি পেয়ে যাব, এবার এই যে আই বের করবো 10 মাইনাস ভি ডিভাইডেড বাই 3, ট্রান্সফরমেশন। যে ওইখানে তো আর কারেন্ট সোর্স না না বানায় তো দেখানোর দরকার নাই, ওখানে আমি একটা ট্রান্সফরমেশন বানাতে পারলেই হলো। সোর্স ট্রান্সফরমেশনের নিয়মটা আর একটু বলি, ঠিক আছে, সোর্স সব জায়গায় কিন্তু ট্রান্সফরমেশন লাগানো যাবে না, আমার কাছে থাকলো না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আমার হচ্ছে যে সোর্স ট্রান্সফরমেশন যে ব্রাঞ্চে পড়বো, ঠিক আছে, যে ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চের যদি কোনো এলিমেন্টের হচ্ছে যে কোনো কিছু ভ্যালু বের করতে হবে, ঠিক আছে, যে ব্রাঞ্চে আমি সোর্স ট্রান্সফরমেশন করবো সেই ব্রাঞ্চের যদি কিছু কোনো হচ্ছে যে ভ্যালু বের করতে যদি বলে, সেই ব্রাঞ্চে যদি আমার কোনো কিছু বের করতে বললে কিন্তু ওখানে সোর্স ট্রান্সফরমেশন বের করে লাগানো যাবে না। মানে এক কথায় ওই ব্রাঞ্চটা আমরা ফিক্সড রাখবো, রেখে হ্যাঁ, বাকিগুলো সাপোজ এইখানে আমি যে এখানে সোর্স ট্রান্সফরমেশন লাগাইলাম,
ঠিক আছে না? যদি সাপোজ এই ব্রাঞ্চের অ্যাক্রসে কোনো কিছু বের করতে বলতো, সাপোজ এখানে যে কোনো ভোল্টেজ বের করতে বলতো বা এইখান দিয়ে কত কারেন্ট আছে এটা যদি বের করতে বলতো, তাহলে এই ব্রাঞ্চে কিন্তু আমি সোর্স ট্রান্সফরমেশন লাগাইতে পারবো না। আর লাগাইলে সার্কিট মানে যে এই এলিমেন্টটা তো পুরো চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমি কারেন্ট বের করতে পারবো না, তাহলে কারেন্ট কত। 2 নাম্বার হচ্ছে তোমার হচ্ছে যদি যে ব্রাঞ্চে ব্যবহার করতেছি মানে মানে যেখানে করব সেটা, ঠিক আছে, সেটার কোনো কারেন্ট বা ভোল্টেজের, কারেন্ট বা ভোল্টেজের কারেন্ট বা ভোল্টেজের যদি তোমার হচ্ছে যে ভোল্টেজের উপর আদার্স কোনো ব্রাঞ্চের যদি কোনো কিছু নির্ভর করে, ঠিক আছে, কারেন্ট ভোল্টেজের উপর যদি অন্য কোনো কারেন্ট বা ভোল্টেজ যদি হচ্ছে যে ডিপেন্ড করে, কারেন্ট বা ভোল্টেজ যদি ডিপেন্ড করে, এটা কেমন বুঝিয়ে দিচ্ছি আমি। লেটস সে এখানে তোমার একটা কারেন্ট দিয়ে দিছে, এই আমি যে ব্রাঞ্চে যেটা করতেছিলাম এখানে মনে করো এখানে একটা আই নট কারেন্ট দিয়ে দিছে, ঠিক আছে। আর আই নট এর কারেন্টটা হচ্ছে তোমার এখানে কোনো একটা ডিপেন্ডেন্ট সোর্স বসায় দিছে ভোল্টেজ, যে মনে করলেন যে কোনো একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যে দিয়ে দিছে 4i, ঠিক আছে। তাইলে আমি এই ব্রাঞ্চে কিন্তু ফার্স্ট সোর্স ট্রান্সফরমেশন লাগাইতে পারবো না, কারণ এই ব্রাঞ্চের কারেন্টের উপর আমার আদার্স কোনো একটা এলিমেন্ট আমার হচ্ছে যে ডিপেন্ড করতেছে, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে সোর্স ট্রান্সফরমেশন লাগাইতে পারবো না। এবং এই দুইটা জায়গায় কিন্তু সোর্স ট্রান্সফরমেশন আমার ইউজ করতে পারবো না, ইউজ করলে আমার হচ্ছে যে আমি ক্যালকুলেশন করতে পারবো না, ঠিকঠাক তাহলে আসবে না। আমরা এই সাইডে স্যার করতে পারি। এই যে ক্যাপাসিটর ইন্ডাক্টর এই চ্যাপ্টারটা একটু ভালো করে একটু পড়াই দিয়েন তো। কোনটা? ক্যাপা ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের একটা চ্যাপ্টার আছে না, 6 নম্বর চ্যাপ্টার। ক্যাপাসিটর ইন্ডাক্টর এটা পড়তে হবে। আদিকে বলবেন। একটু wait মানে করো। ক্যাপাসিটর আর ইন্ডাক্টর মানে ক্যাপাসিটর একদম ইন্ডাক্টর তাহলে এই প্রবলেম এটা ডিপলি আমার আর কি মনে হয় এটা এই পড়া লাগবে। পার্টটা। ও ভাই, আরেকটা কোশ্চেন আচ্ছা ছিল। আমি একটা আহ, বেসিক কোশ্চেন বিষয় করি, হচ্ছে যে বেসিক একটা কোশ্চেন করি, হ্যাঁ। কোশ্চেন হচ্ছে আমরা হচ্ছে যে যদি কোনো আইডিয়াল ইন্ডাক্টর অ্যাক্রসে যদি আমরা কোনো একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ডিসি ভোল্টেজ দিই, ঠিক আছে, আইডিয়াল একটা হচ্ছে যে ইন্ডাক্টরের অ্যাক্রসে যদি আমরা ডিসি ভোল্টেজ দিই, তাহলে এখানে ইনডিউস এই ইন্ডাক্টরে ইনডিউস ভোল্টেজ কত হবে? ডিসি ভোল্টেজ দিলে তো এটা শর্ট, আর ভোল্টেজ সোর্স তো আগের দিন বলতেছিলাম যে এটা শর্ট হতে পারবে না। শর্ট হচ্ছে স্টেডি স্টেটে, শর্ট ধরা স্টেডি স্টেট কন্ডিশনে আমি এইখানে টেক অফ জিরোতে আমি হচ্ছে সুইচ অন করলাম, তাহলে এই ইন্ডাক্টরের একপাশে ইনডিউস ভোল্টেজ কত হবে? পারফরমেন্সের কন্ডিশনটা একটু দিই তো কি অবস্থা এরকম করতেছে, এত কি প্রসেস করতেছে। একটু প্রশ্ন হচ্ছে এটা
আমাদের ওই সাধারণ কনসেপ্টে মনে হবে যেটা হচ্ছে যে ডিসি কোন ইন্ডাক্টর অ্যাক্রসে দিলে ইন্ডিউস ভোল্টেজ, মনে করো যে ডিসি না বলে যদি বলে ট্রান্সফরমার ডিসি থেকে বা ট্রান্সফরমার কয়েলে, ঠিক আছে? তো এটা কি হবে, এটা আমরা এখানে দেখি। আচ্ছা, এখানে যে ভোল্টেজ ইন্ডিউস হবে সেটা মনে করলাম যে ভিএল টি ধরলাম। তো ভিএল টি সমান কি? আচ্ছা, তার আগে আমরা দেখি যে এখানে যে কারেন্ট কত আছে। আচ্ছা, ইন্ডিউস ভোল্টেজ মানে ইন্ডিউস ভোল্টেজ কি? এন ডি ফাইভ বাই ডিটি না? ডি ফাইভ বাই ডিটি, ঠিক আছে। আবার হচ্ছে ফাই টি হচ্ছে কার সমানুপাতিক? আইটি এর সমানুপাতিক, ঠিক আছে। তার মানে আই যদি চেঞ্জ হয় ফাই চেঞ্জ হবে, আর ফাই চেঞ্জ হলে ডি ফাইভ বাই ডিটি হচ্ছে কি কোনো একটা ভ্যালু পাওয়া যাবে, ইন্ডিউস ভোল্টেজ হবে। তো যদি আমি ভিএল করি তাহলে এখানে এই এর একপাশে ভোল্টেজ কি হবে? এল ডিআই বাই ডিটি, ঠিক আছে না? কারেন্ট হচ্ছে এই হচ্ছে এই সার্কিটে কারেন্ট আই। তখন যদি আইটি বের করি তাহলে ডিআইটি সমান হচ্ছে 1 বাই এল ভিএলটি ডিটি। এখন যদি আমি আইটি বের করতে চাই তাহলে ইন্টিগ্রেশন করতে হবে আইটি কে। আইটি ডিটি, ঠিক আছে। নাকি ছিল ডিআইটি ছিল এখানে, ডিআইটি, হ্যাঁ ডিআইটি। এরপর কি করতে হবে, আমার ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের লিমিটটা ধরলাম আমি 0 টু টি সামথিং নিতেছি, তাহলে এই পাশের লিমিট কি হবে? এই পাশের লিমিট হবে আমার, যেহেতু আইটি এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করছি তাহলে লিমিটটাও কি আই টি হবে, ঠিক আছে। তো 0 হলে তাহলে আই এক কত 0 টাইমে ছিল, আর আমি করবো কত আই আর টি টাইমে ক্যালকুলেশন করবো। তার মানে এই পাশে আসবে আমার আই অফ টি মাইনাস হচ্ছে আই অফ 0 সমান হচ্ছে 1 বাই এল 0 টু টি ভিএলটি ডিটি। তার মানে আইটি সমান কি হবে? তাহলে আই অফ 0 প্লাস হচ্ছে 1 বাই এল 0 টু টি ভিএলটি হচ্ছে কত ডিটি। বাম পাশের এই লিমিটটা বসাচ্ছেন কিভাবে আপনি? আই 0 থেকে আই টি পর্যন্ত, মানে আই এর মান 0 থেকে শুরু হয়ে টি পর্যন্ত যেটা সেটা? আই 0 মিন্স হচ্ছে আই এট টাইম 0 সেকেন্ড, ঠিক আছে। সময় যখন 0 তখন আই এর ভ্যালু কত, ঠিক আছে। এখানে আমি ডেরিভেটিভ করছি কি টি এর রেসপেক্টে, যে ডিটি। এখানে ডেরিভেটিভ হচ্ছে আমার ডি আই টি এর রেসপেক্টে। টি মানে হচ্ছে তোমার এর রেসপেক্টে না, টাইমের রেসপেক্টে না, কিন্তু কারেন্টের রেসপেক্টে হচ্ছে, ঠিক আছে। টি তো এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতর আছে, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর জন্য টি আসতেছে, এটার কোনো মিনিং নাই। এখানে আই এর রেসপেক্টে আছে, তার মানে লিমিটটা হবে কি আই এর রেসপেক্টে হবে। তার মানে ওইখানে কি ডি রে, ভাই এই বাম সাইডটা আমি মোটে বুঝতে পারছি না, মানে তার মানে এটা যদি ডি আমি কে। মানে এভাবে লিখতে পারি যে আই ইকুয়ালস টু, মানে আই সমান যদি নিই তাহলে আই 0 বলতেছি যে যখন হচ্ছে তোমার 0 সময় কত আই ছিল সেটা, মানে শুরুতে, ঠিক আছে। আর যখন টি সেকেন্ডে যাবে তখন আমার আইটা কত হবে, এর জন্য আই টি বলতেছি। বাম সাইডে ভ্যারিয়েবল আই টি না? হ্যাঁ, ভ্যারিয়েবল কি এখানে আই না? তাহলে হ্যাঁ, লিমিটও কি তাহলে হবে, আই আই এর যদি, রেসপেক্টে হবে না লিমিটটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই মনে করো তোমার টি সেকেন্ড, এটা হচ্ছে তোমার হচ্ছে কার্ভ হচ্ছে তোমার আই এর, ঠিক আছে। আই অফ টি যদি হয় তাহলে এই হলো তোমার, এই ভ্যালুটা হলো তোমার আই অফ টি, আই অফ 0 সেকেন্ডে। আর কোনো একটা টাইমে হচ্ছে যে কোনো একটা ইনস্ট্যান্ট যদি আমি ধরে নিই তাহলে এটা ধরলাম যে টি সেকেন্ডে ধরছি,
তাহলে হচ্ছে আই অফ টি এটা। এখন আই অফ টি ইনিশিয়াল চার্জ কত, মানে ইনিশিয়াল কারেন্ট তো 0 ছিল, তার মানে এখানে হচ্ছে প্লাস 1/l 0 to t। আচ্ছা ভিএল এর একপাশে আমি কি হচ্ছে যে এই এটা যদি শর্ট হয়ে যায় তাহলে এই ভোল্টেজ এখানে চলে আসবে, এই ভোল্টেজ যদি এখানে আসে তার মানে এটা কি ডিসি ভোল্টেজ, ঠিক আছে 10 ডিটি। ডিটি কে হচ্ছে তোমার হচ্ছে যে যদি ই করি মানে হচ্ছে যে ইন্টিগ্রেট করি তাহলে টি পাওয়া যাবে, তার মানে 1/l 10 ইন্টু টি পাওয়া যাবে। তো এটা কি হচ্ছে, এটা একটা স্ট্রেট লাইনের সমীকরণ, ঠিক আছে, এটা একটা স্ট্রেট লাইনের সমীকরণ। তার মানে কারেন্টটা এইভাবে লিনিয়ারলি বাড়তে থাকবে। যদি আইডিয়াল ইন্ডাক্টর হয় কারেন্ট কি করবে, লিনিয়ারলি বাড়তে থাকবে। তো লিনিয়ারলি যদি কারেন্ট বাড়তে থাকে, কারেন্টের সমানুপাতিক আমার হচ্ছে কি 5, তাহলে 5 কি থাকবে, লিনিয়ারলি বাড়তে থাকবে 5। তো যদি বাড়তে থাকে তাহলে কি d5/dt কি হবে, অবশ্যই কোনো একটা কি ফাইনাইট কোয়ান্টিটি হবে, ঠিক আছে, ফাইনাইট কোয়ান্টিটি হবে। তার মানে ইন্ডাক্টর, আইডিয়াল ইন্ডাক্টর একপাশে যদি আমি ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কারেন্ট কি করবে, তোমার হচ্ছে লিনিয়ারলি বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে কি হবে, অসীমের দিকে চলে যাবে, ঠিক আছে। এই জন্য বলা হয় যে স্টেডি স্টেট যদি হয় এটা অসীম টাইমের পর, অসীম টাইমের পর কি কারেন্টের ভ্যালু কি হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে। কারেন্টের ভ্যালু যদি ইনফাইনাইট হয় তার মানে এখানে কখন ইনফাইনাইট হবে, তাহলে এটা শুধুমাত্র তখন ইনফাইনাইট হবে যদি আমি এটা কি মনে করি, এটা আমার হচ্ছে যে এর ইম্পিডেন্সটা যদি 0 হয়, ঠিক আছে। তার মানে কোন একটা ফাইনাইট কোয়ান্টিটি ডিভাইডেড বাই হচ্ছে কত, হচ্ছে তোমার 0, দ্যাটস মিন্স ঠিক আছে। এজন্য হচ্ছে আমার স্টেডি স্টেটে আইডিয়াল ইন্ডাক্টরকে আমরা শর্ট সার্কিট হিসেবে রিপ্লেস করি। বোঝা গেছে। এখন আরেকটু যেটু দেখে লাগবে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই আইটিটা আমি এখানে লিখছি কি, এক্সপ্রেশন পাইছি আই অফ টি সমান আই অফ হচ্ছে 0 ইন্টিগ্রেশন হচ্ছে 1/l 0 to t আমার হচ্ছে ভিএলটি dt। আমরা এটা 0 সময় না নিয়ে ধরে নিলাম যে t ইকুয়ালস টু t0 থেকে আমি হচ্ছে t পর্যন্ত অ্যানালাইসিস করব, ঠিক আছে, t ইকুয়ালস। তাহলে এটা যদি আমি লিখি যে it সমান হচ্ছে i অফ t নট ইন্টিগ্রেশন 1/l, এটা হচ্ছে কি আমরা হচ্ছে t নট টাইম থেকে, যে আমরা 0 টাইম না কোনো একটা টাইম থেকে নিচ্ছি ক্যালকুলেশন করতে, কারণ সবসময় যে 0 টাইম থেকে আমাকে অ্যানালাইসিস করতে বলবে এরকম তো কোনো বিষয় নাই, আমাকে 1 সেকেন্ড পরে অ্যানালাইসিস করতে বলতে পারে, মানে স্টার্টিংটা শুরু করতে বলতে পারে, ঠিক আছে। তাহলে আলটিমেট এক্সপ্রেশন হচ্ছে আমার এটা, এটা আমাকে মনে রাখতে হবে, হ্যাঁ? এটা খুবই কাজের একটা এক্সপ্রেশন এটা। এখন চিন্তা করো যে যদি আমার আই টিটা যদি আমার কি হয়, পিরিয়ডিক হয়, কি হয়, পিরিয়ডিক হয়, আইটি যদি পিরিয়ডিক হয় তাইলে তোমার আই হচ্ছে টি নট, মানে টি নট সময় যেটা ছিল এটা সমান হচ্ছে আই অফ টি নট প্লাস হচ্ছে কত টি, ঠিক আছে না। আমার হচ্ছে যে টি নট সময় কোন একটা সময়ের ভ্যালুটা তার এক সাইকেল পরে, টাইম পিরিয়ড এক টাইম পিরিয়ড পরও সেম ভ্যালু আসবে যদি কি হয়, আইটি কি হয়, পিরিয়ডিক হয়। সাপোজ এটা যদি আমার মনে করো যে এরকম একটা ট্রায়াঙ্গুলার হয় আইটা, তাহলে কোনো একটা ইনস্ট্যান্টে এই সময়ে যদি আমি ধরে নিলাম যে এটা টি নট সময় ছিল, তাহলে এক পিরিয়ড সময় টি পরে গিয়ে আবার সেম ভ্যালুটা আমি পাবো, তার মানে এইটা লিখছি, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন টি কে টি নট প্লাস টি দ্বারা রিপ্লেস করি কোন ইকুয়েশনে, এই ইকুয়েশনে যদি আমি রিপ্লেস করি যে আমি টি কে রিপ্লেস করব টি নট প্লাস টি, তাহলে কি আসবে, তাহলে আই অফ আসবে কত, টি নট প্লাস হচ্ছে টি ইকুয়ালস টু আই অফ টি নট থেকে গেল, টি নট তো একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই এল ইকুয়ালস টু টি নট টু, আর টি এর ভ্যালু বসাচ্ছি আমি রিপ্লেস করছি টি নট প্লাস হচ্ছে
টি বিএলটি কত ডিটি টি নট প্লাস টি আর আইটি এই দুইটা ভ্যালু তো সমান। আমরা যদি পিরিয়ডিক হয় তাহলে এই দুইটা ভ্যালু যদি সমান হয় তাহলে উপর পাশে কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে 0 ইকুয়ালস টু আসবে 1/l টি নট টু টি নট প্লাস হচ্ছে কত টি বিএলটি ডিটি। ঠিক আছে, এটা খুবই একটা সুন্দর একটা কনক্লুশন বের করবে এখান থেকে। টি নট টু টি 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 নট টি নট প্লাস হচ্ছে টি বিএলটি ডিটি ইকুয়ালস টু 0। এখানে দেখতে পাচ্ছি এখানে কি টি নট টাইম থেকে আমি শুরু করছি এবং ইন্টিগ্রেশনটা করতেছি কত টি নট প্লাস টি মানে এক পিরিয়ড। আমি বলতে পারি যে এক পিরিয়ড সময়, একটা পিরিয়ড আমি ইন্টিগ্রেশন করতেছি এবং একটা পিরিয়ডে ইন্টিগ্রেশন আমার কত দিচ্ছে 0 দিচ্ছে। ঠিক আছে, তার মানে বলতে এখান থেকে আমরা বলছি যখন আমি বলছি যে যদি ইন্ডাক্টরের অ্যাক্রসে, এখান থেকে কনক্লুশনটা হলো যদি ইন্ডাক্টরের অ্যাক্রসে কারেন্ট যদি পিরিয়ডিক হয়, কারেন্ট যদি কি হয় পিরিয়ডিক হয়, ঠিক আছে, পিরিয়ডিক যদি হয় তাহলে এর অ্যাক্রসে যে ভোল্টেজ ইনডিউস হবে, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটার এভারেজ ভ্যালু কি হবে 0 হবে। এক পিরিয়ডে যদি আমার 0 হয় ইন্টিগ্রেশন তার মানে কি এভারেজ ভ্যালু 0 হবে। কারেন্ট যদি পিরিয়ডিক হয় তাহলে ইনডিউস ভোল্টেজের এভারেজ ভ্যালু 0 হবে। এভারেজ ভ্যালু কার 0 হয় অবশ্যই, তার মানে ভি হলো কি হবে পিরিয়ডিক হবে। তার মানে এইখান থেকে একটা কনক্লুশন হলো যদি আমার ইন্ডাক্টরের অ্যাক্রসে একটা পিরিয়ডিক কারেন্ট যদি যায়, কোন ইন্ডাক্টরের ভিতরে যদি কোনো পিরিয়ডিক কারেন্ট হয় তাহলে ইনডিউস ভোল্টেজটাও অবশ্যই পিরিয়ডিক হবে এবং সেটার এভারেজ ভ্যালু হবে কি 0 হবে। এবং কনভার্সলি যদি আমি বলি যে কোন ইন্ডাক্টর অ্যাক্রসে ইনডিউস ভোল্টেজের যদি এভারেজ ভ্যালু 0 হয়, এভারেজ ভ্যালু যদি 0 হয় তাহলে কারেন্ট অবশ্যই কি হবে পিরিয়ডিক হবে। সে কারেন্টের এভারেজ ভ্যালু 0 হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে, কিন্তু অবশ্যই সেটা কি হবে পিরিয়ডিক হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে এটা কনক্লুশন। এটা কাজে লাগবে হচ্ছে যখন যদি কোনো ইন্ডাক্টরের ওয়েভ শেপ বিশেষ করে অ্যানালাইসিস করতে দেয়। সাপোজ যদি আমার এরকম হয়, স্কয়ার ওয়েভ যদি নিই আমি একটা, এটা মনে করলাম আমি পিরিয়ডিক কারেন্ট দিলাম, এই হচ্ছে আমার এটা পিরিয়ডিক কারেন্ট। তাহলে এর ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কি হবে, যেহেতু কারেন্টটা পিরিয়ডিক তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ হবে সেটাও পিরিয়ডিক হবে এবং এভারেজ ভ্যালু কি হবে 0 হবে। তাহলে এটা কিরকম হইতে পারে, এটা হইতে পারবে এরকম। আমরা হচ্ছে যদি কারেন্টের এক্সপ্রেশন কি ছিল, কারেন্ট কি করলাম আই অফ টি ছিল সমান 1 বাই কারেন্ট ছিল হচ্ছে ও ভি, ভি সমান কি হবে, ভি হিসাবে এল ডিআই বাই কত ডিটি হলো। তার মানে এখানে ইম্পালস পাবো, এখানে একটা ইম্পালস পাবো, এখানে একটা ইম্পালস পাবো, এই পজিটিভে পজিটিভ ইম্পালস পাবো আর নেগেটিভ থেকে তখন নেগেটিভ ইম্পালস পাবো। এটা স্কয়ার ওয়েভ না ভুল হয়েছে, স্কয়ার ওয়েভ না আনে এটা যে ট্রায়াঙ্গুলার ওয়েভ নিই, তাহলে বোঝা সুবিধা হবে। যদি এটা আমার পিরিয়ডিক একটা কারেন্ট হয় তাহলে এইটুকু আমার হবে, আমি যদি কি ছিল ডেরিভেটিভ করি ডিআই বাই ডিটি তাহলে ডেরিভেটিভ কি পাওয়া যাবে, এটা স্কয়ার ওয়েভ পাওয়া যাবে।
এরকম একটা ওয়েভ পাওয়া যাবে। তার মানে এটা হচ্ছে আমরা ওই ইন্ডাক্টরের ছেড়ে থেকে আমরা এটা এটা কিভাবে আইডিয়া বের করতে পারবো, করতে ঠিক আছে? কারেন্ট যেহেতু আমার পিরিয়ডিক দিচ্ছে, তাহলে যে ভোল্টেজ হবে সেটা অবশ্যই পিরিয়ডিক হবে এবং অ্যাভারেজ ভ্যালু জিরো। অ্যাভারেজ ভ্যালু জিরো কিরকম? তার মানে তার পজিটিভ দিকে কিছু অংশ থাকবে, নেগেটিভ কিছু থাকবে। এটা আমরা আগে থেকে একটা আইডিয়া করতে পারবো। ভাই এটা যে স্কোয়ার হবে এটা কিভাবে বুঝলেন? এটা এটা কি এটা স্ট্রেট লাইন না? হ্যাঁ, স্ট্রেট লাইনকে ডেরিভেটিভ করলে কি পাবা? স্কোয়ার ওয়েভ এরকম ওয়েভ দিয়ে পাবা। সাপোজ এটা যদি স্ট্রেট বলি আমরা, লাইনের ইকুয়েশন যদি ইকুয়েশন দিয়ে যদি বুঝাতে পারি, এই ইকুয়েশন হবে তোমার জিরো ক্রসিং আছে তো, তাহলে এম অফ টি হবে, ঠিক আছে? এম হচ্ছে কি স্লোপ, স্লোপের ব্যাপার। ওই যে আপনার ওই যে এখন ক্যাপাসিটর এম অঙ্ক তুমি এম করছি ডিরেক্টলি ক্যালকুলেশন ওরকম করতে মনে পারবা। হয়। আর এম হচ্ছে কি ডিফারেন্স অফ ওয়াই, হচ্ছে তোমার হচ্ছে যে ওয়াই হচ্ছে এই পিক আর এই পিকের ডিফারেন্স আর টাইমের ডিফারেন্স। এটা ঢালের সূত্র দিয়ে করা যায় না নাকি? ঢালের সূত্র, ঢালই তো এটা, এম তো ঢালই। হুম। এটা আরো ইজি করে বোঝানোর জন্য বলতেছিলাম, ঠিক আছে? এটা ডাইরেক্ট করা যাবে। এই পিক ভ্যালু নিয়ে নিবে এখান থেকে, এটা যেহেতু ইনিশিয়াল, তাহলে এইটা মাইনাস আছে ওই পিক ভ্যালুকে এই টাইম দিয়ে ভাগ করলেই হবে পিক ভ্যালু। এখন এগুলো কাজে লাগবে হচ্ছে বিশেষ করে যখন আমার ওয়েবস একটা নিয়ে কাজ কোশ্চেন করা আছে, লাগে তখন লাগে। আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন করো। এই যে এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে আপনার ওই যে ইয়া দেয়া করে যে ট্রায়াঙ্গেলে ধরেন ত্রিভুজের সূত্র দিয়ে করতেছে, ওই 1/3 ভূমিগুণিত উচ্চতা দিয়ে ওই ম্যাথ এভাবে শর্টকাটে করা যায় কি এটা? ওটা এভারেজ ভ্যালু হিসাবের জন্য ইন্টিগ্রেশন। হ্যাঁ, এভারেজ ভ্যালু সাপোজ তো ইন্টিগ্রেশন মানে তো কোনো, ইন্টিগ্রেশন না করে। ইন্টিগ্রেশন মানে তো হলো কোনো একটা এরিয়া বের করা, ঠিক আছে না? এখন সেটা যদি না না জিওমেট্রিক আমি শেপ হয়, রেগুলার জিওমেট্রিক শেপ হয়, রেগুলার জিওমেট্রিক শেপ মানে হচ্ছে সেটা যদি কোনো স্কোয়ার হয় বা সেটা যদি ট্রায়াঙ্গেল হয়, তাহলে রেগুলার জিওমেট্রিক শেপের তো আমরা হচ্ছে যে এমনি ডিরেক্ট এরিয়া বের করতে পারি। যেমন এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে হ্যাঁ, ভূমিগুণিত প্রস্থ, এটার জন্য হাফ ভূমিগুণিত উচ্চতা, এটা ডিরেক্ট করা যাবে। কিন্তু যদি যদি হ্যাঁ। তো না হয় কোনো কার্ভ হয়, এখানে হচ্ছে যে আমি জানতে চাচ্ছি যে আপনার এটা কি বুয়েটে এটা কি মানে নিবে, মানে এইভাবে অনেকে বলতেছে না যে নিবে এটা না কেন? অবশ্যই নিবে। অনেকে ম্যাথ নেয় না, ইন্টিগ্রেশন ছাড়া ম্যাথ নেয় না নিবে বলতেছে। না কেন? তুমি এই আমি এই ত্রিভুজের এরিয়া বাইর মানে করতে আমি বুয়েটে কি মানে ধরেন এই ম্যাথ গুলো ধরেন এই যে ইয়া দিয়ে করি, এরিয়া দিয়ে করি, যখন এরিয়া দিয়ে হবে বের হবে করতেছি ওইসব যারা বলছে যে ধরেন নিবে কি নিবে ট্রায়াঙ্গেল না মানে আমরা হাফ গুণিত বুঝি না, ভূমি। ঠিক আছে? যেমন এটার হ্যাঁ, এরিয়া বাইর করতে হলে, এই এরিয়া বাইর করতে হলে কি আমি একবার এই লাইনের ইকুয়েশন বাইর করবো দিয়ে ইন্টিগ্রেশন করবো, আবার পরের অংশে এই লাইনের ইকুয়েশন বাইর করলে আবার ইন্টিগ্রেশনটা বের করবো আমি? অত আমি পাগল? ওই একটা অঙ্ক করবো আধা ঘন্টা ধরে, ওভাবে করতে করতে তো 1 বছর লেগে যাবে। আধা ঘন্টা ধরে হুম। ডাইরেক্ট ওই এরকম বললাম তো, রেগুলার জিওমেট্রিক শেপ হলে ডাইরেক্ট ওইভাবে করা যাবে, এরিয়া বাইর করলেই হবে। কিন্তু যদি রেগুলার না হয় তখন আমাকে ইকুয়েশন বাইর করাই লাগবে, ঠিক আছে? ইকুয়েশন বাইর করে তখন করা লাগবে। ইকুয়েশন হচ্ছে যে অত জটিল দেয় না, সর্বোচ্চ দেয় এই স্ট্রেট লাইনের ইকুয়েশন। তবে এখন তাহলে আলটিমেটলি আমি কারেন্টের ইকুয়েশন লিখলাম ইন্ডাক্টরের, আই অফ টি, এটা মনে রাখতে হবে যে আই অফ টি নট প্লাস হচ্ছে কি হচ্ছে টি নট টু টি রিয়েল টি ডিটি। শুধু এটুকু মনে রাখলে হবে না, ঠিক আছে? এটুকু মনে রাখতে হবে। কেন হবে না? কারণ হচ্ছে যদি আমার দিয়ে দেয় যে কোনো একটা ইন্ডাক্টরের অ্যাক্রোসে কারেন্ট হচ্ছে এরকম, ইন্ডাক্টরের কারেন্ট হচ্ছে এইরকম, রেগুলার না দিয়ে একটু ইরেগুলার শেপ নিই, দিয়ে হচ্ছে এইরকম কোন একটা শেপ আছে, এটা কঠিন না দিয়ে এভাবে দিই,
এখন এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে কত 2 সেকেন্ড, এটা হচ্ছে কত 3 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড। ঠিক আছে? তো সাপোজ এই 2 সেকেন্ড, এই 2 সেকেন্ড পরে ইন্ডাক্টরের কারেন্ট কত হবে, মানে 2 সেকেন্ডে কারেন্ট কত হবে এটা বাইর করতে দিলে, তখন তো যেহেতু এখানে ইনিশিয়াল একটা কোয়ান্টিটি, তাহলে আমার অ্যানালিসিসটা প্রথম হবে, আমার প্রথমে 0 to 1 পর্যন্ত অ্যানালিসিস হবে। 0 to 1, তো 0 to 1 পর্যন্ত অ্যানালিসিস হলে আমার ইকুয়েশনটা এরকম আসবে, ইন্টিগ্রেশন অফ আই অফ কত 0, টি নট মানে এখানে 0 থেকে শুরু করতেছি, এটা আসবে কত 0 to t ভিএলটি ইনটু হচ্ছে কত ডিটি। ঠিক আছে? এইটা বের করার পর আমি এই t ইকুয়ালস টু, মানে এই ইনস্ট্যান্টে আমার কত ভ্যালু আছে সেটা বের করার জন্য আমি t ইকুয়ালস টু কি করব 2 পুট করব, এটা ইন্টিগ্রেশন করব, t ইকুয়ালস 2 পুট করলে আমি i অফ 2 পেয়ে যাব। ঠিক আছে? i অফ 2 সামথিং একটা ভ্যালু পেয়ে যাব। পরের অ্যানালিসিস হবে আমার কত t ইকুয়ালস টু 1 to 2 সেকেন্ড হবে। ঠিক আছে? তো 1 to 2 সেকেন্ড হলে আমার অ্যানালিসিসটা এইভাবে আবার হবে, i অফ t এখানে হয়ে যাবে তখন আমার অ্যানালিসিসটা শুরু করতে থেকে হচ্ছে 1 থেকে, তার মানে 1 সেকেন্ড। আচ্ছা t ইকুয়ালস টু, না এটা তো 1 পর্যন্ত করছে, সরি সরি এখানে ভুল হয়েছে, এটা 1 সেকেন্ড। ঠিক আছে? 1 সেকেন্ড এখানে বসাই দিলে t ইকুয়ালস টু 1 এ আমি কত ভ্যালু পাবো পেয়ে যাবো। তাহলে পরের ক্যালকুলেশন আমি 1 থেকে স্টার্ট করছি, t ইকুয়ালস হচ্ছে i ইকুয়ালস টু ইনিশিয়াল পজিশন হচ্ছে আমার 1 প্লাস হচ্ছে 1 বাই এর ইন্টিগ্রেশন হচ্ছে, এটা শুরু হবে কত t ইকুয়ালস টু 1 সেকেন্ড টু, এখানে t এক্সপ্রেশনই লিখবো। ঠিক আছে? vlt হচ্ছে dt। যখন এখানে ইন্টিগ্রেশন করব তখন কিন্তু ডিরেক্ট এখানে ওই 2 বসায় দিব না, 2 বসায় দিলে কিন্তু আবার কনস্ট্যান্ট ভ্যালু চলে আসবে, কোনো এক্সপ্রেশন আসবে না। ঠিক আছে? t এর রেসপেক্টে কোনো এক্সপ্রেশন আসবে না এখানে, তার মানে এখানে t থাকবে, t থাকার পর আমার হচ্ছে t এর রেসপেক্টে কোনো একটা হচ্ছে যে কি এক্সপ্রেশন আসবে। ঠিক আছে? যেমন এখানে কোনো একটা ভ্যালু যদি বলি, সাপোজ কোনো একটা ভ্যালু i অফ 1 সমান হচ্ছে, সাপোজ যে 2 অ্যাম্পিয়ার ছিল, এটা হয়ে গেলে 1 বাই এর, এটা হচ্ছে কোনো একটা ই করার পর সাপোজ এটা কি হবে নেগেটিভ আছে। ঠিক আছে? নেগেটিভ স্লোপ, তো সাপোজ ধরে নিলাম কোনো একটা কনস্ট্যান্ট তার সাথে টি হচ্ছে এটা, তার মানে এই এক্সপ্রেশন আমি এটা পাইলাম আই অফ টি। এখন এই ইকুয়েশনে আমি হচ্ছে যে এই দুই, মানে যে টি ইকুয়ালস 2 সেকেন্ডে কত এটা বের করার জন্য আমি টি ইকুয়ালস 2 বসাই দিই, এই টি ইকুয়ালস 2 এই এক্সপ্রেশনে বসাই দিলে আমার 2 সেকেন্ডে কত ভ্যালু চলে আসবে এটা চলে আসবে। একইভাবে যদি আমি ক্যাপাসিটরের কথা বলি, সেম ভাবে ক্যাপাসিটরের অ্যাক্রসে যদি আমি ইকুয়েশন লিখে, আমরা প্রুভ করছি না, ইন্ডাক্টর এটা যেভাবে প্রুভ করছি সেম প্রসেসে প্রুভ হবে। তাহলে একবারে যদি ক্যাপাসিটর অ্যাক্রসে আমি যদি লিখি ভোল্টেজ ভি অফ সি সমান হচ্ছে ভি অফ টি নট, ইনিশিয়াল যে ভোল্টেজ থাকবে সেটার সাথে 1 বাই কি আসবে 1 বাই সি আসবে, ইন্টিগ্রেশন আসবে টি ইকুয়ালস টু হচ্ছে টি নট থেকে টি পর্যন্ত আইসি টি ডিটি। ঠিক আছে? এই এক্সপ্রেশনটা আমার কাজে লাগবে বিশেষ করে অপ এম এর যে আমার ইন্টিগ্রেটর সার্কিট আছে না, অপ এম এর ইন্টিগ্রেটর সার্কিটে এটা লাগবে। কারণ অপ এম এর যে সার্কিটগুলো আমরা ডাইরেক্ট মুখস্থ করে নিই, 1 বাই ইন্টিগ্রেশন কি জানি ছিল 1 বাই সি না আর সি ডি অফ ডিটি, আর সি মনে হয় 1 বাই RC ছিল। 1 বাই আর সি ছিল, 1 divided by RC। 1 ডিভাইডেড বাই আর সি হচ্ছে পিডিটি। ঠিক আছে? এটা হচ্ছে কোথায় অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে আমার যখন এক, এই যে ইনিশিয়াল চার্জ যখন আমার জিরো, ক্যাপাসিটরের ইনিশিয়াল চার্জ যখন জিরো তখনকার, কিন্তু যদি দিয়ে যায় ক্যাপাসিটর ইনিশিয়াল কোনো একটা চার্জ ছিল, যে চার্জের কারণে ক্যাপাসিটর ইনিশিয়াল ভোল্টেজ কোনো সামনে একটা ভোল্টেজ ছিল, তখন কিন্তু এই এক্সপ্রেশন দিয়ে হবে না। অথবা যদি ওই যে ওই রকম দিয়ে দেয়, কোনো একটা কার্ভ দিয়ে দেয়, ঠিক আছে, এরকম দিয়ে দিল, এটা হচ্ছে t ইকুয়ালস টু 1, t ইকুয়ালস 2, এটা হচ্ছে t ইকুয়ালস 3, এই হচ্ছে আমার কি
আইসি ভাইয়া ওই আপনার ইনিশিয়াল যে চার্জটার কথা বলতেছেন ওইটা তো মেবি হচ্ছে অফসেট। কোনো সাবজেক্টে যা কোনো সমস্যা হবে না, কারণ প্রতিটা সাবজেক্টে আমরা হচ্ছে কি সার্কিটে কনভার্ট করি। প্রতিটা ফিজিক্যাল হচ্ছে যে ডিভাইসকে আমরা প্রথমে কি করি, সার্কিটে কনভার্ট করে দেন অ্যানালাইসিস করি। তো জাস্ট শুধু সমস্যা তখন খালি যেটুকু শেখা লাগবে আমার সার্কিটে কনভার্ট করা, দেন অ্যানালাইসিস তো আমি জানি। যে ক্যাপাসিটর ইন্ডাক্টরে যেগুলো এগুলো প্রপার্টি হচ্ছে যে অন্যান্য সাবজেক্টে যাওয়া লাগবে, বিশেষ করে ইলেকট্রনিক্সে যাওয়া লাগতে পারে। ওয়েবসাইট হচ্ছে যে আমার হচ্ছে যে ক্যালকুলেশন করতে যায়, সেগুলোতে লাগতে পারে। ভাইয়া এখানে একটা কোশ্চেন করতেছিলাম তখন ওই কেটে গেল আর কি। বলো। যে ইনিশিয়াল যে ভ্যালুটা ওইটা কি কনস্ট্যান্ট একটা ভ্যালু থাকবে না? ওইটা তো ইন্টিগ্রেশনের বাইরে, না ওইটা তো না, আর ওটা কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু, ইন্টিগ্রেশন নাই। ইনিশিয়াল ভ্যালু তো ওটা একটা হচ্ছে নিউমেরিক ভ্যালু, ভ্যালু এটা, ওটা তো কোনো এক্সপ্রেশন না, ওটা একটা কনস্ট্যান্ট জি। ভ্যালু। আচ্ছা, নোডাল এখন ক্যাপাসিটর ইন্ডাক্টর আর কি ও ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস গুলো একটু দেওয়া লাগবে, ঠিক আছে? ইন্ডাক্টর এবং হচ্ছে যে ক্যাপাসিটরের ট্রানজিয়েন্ট হচ্ছে যে অ্যানালাইসিস গুলো যেগুলো ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার সার্কিটের, তো আমরা ওইগুলো একটু দেখতে পারি। ওটার স্টেপ গুলো আমি বলি তাহলে সুবিধা হবে কয়েকটা। ভাই আমাদের বেসিক্যালি ইলেকট্রিক্যালের যে মানে এগুলা এগুলা কি হচ্ছে আপনার এই স্টেডি স্টেট অবস্থা বলি আমরা, সব স্টেডি আর স্টেট স্টেডি অ্যানালাইসিস স্টেট করি ছাড়া আমরা। আর কি কি আছে সবগুলাই মানে সবগুলো স্টেডি পাওয়ার স্টেট। সিস্টেম যেগুলো করে আসছি, তারপরে হচ্ছে আপনার যখন আমার মেশিন। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস যখন দরকার হয় তখন ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করি, ঠিক আছে? বাদ বাকি হচ্ছে নাকি ট্রানজিয়েন্ট মানে রেসপন্স। এই দুইটাই তো অবস্থা, তো অবস্থা তো এই দুইটার বাইরে তো আর কোনো কিছু নাই মানে, এটাই তো। না, এসি ট্রানজিয়েন্ট আমি দেখাবো, ঠিক আছে? এসি ট্রানজিয়েন্ট কোনো কোনো জায়গায় এখন পর্যন্ত পড়ানো হয় না, আমরা ইউনিভার্সিটিতে পড়ি, ঠিক আছে? আমরা যাই যেটুকু পড়ছি হচ্ছে যে ডিসি ট্রানজিয়েন্ট। ডিসি ট্রানজিয়েন্ট মানে হচ্ছে এই হচ্ছে আমার একটা ডিসি সোর্স, এই হচ্ছে আমার সুইচ একটা, এর সাথে একটা রেজিস্টার, এর একটা ক্যাপাসিটর, সাপোজ এর ডিসি সোর্স আমরা দিলে 10 ভোল্ট বাজিয়ে দিই ধরি না কেন, এর হচ্ছে টি ইকুয়ালস টু 0 ধরে নিলাম, এর হচ্ছে 5, এটা 5 ফ্যারাড। বাট এইটা যদি এসি সোর্স হয়, এটা যদি সামথিং ভ্যালু হচ্ছে যে ভিএম সাইন অফ ওমেগা টি হয়, সাইন অফ ওমেগা টি হয়, এটা সাপোজ যদি ইন্ডাক্টর হয়, এইটা যদি ইন্ডাক্টর হয়, এটা যদি আর হয়, এটা যদি আর হয়, এটা এল হয়, তাহলে এর রেসপন্স কিরকম হবে এই সম্পর্কে, এটাকে এসি ট্রানজিয়েন্ট বলা হয়, ঠিক আছে? এসি ট্রানজিয়েন্ট খুব কম জায়গায় পড়ানো হয় না, এসিটা আসলে এরকম, এটাও লাগে অনেক সময়। এটা লাগে তোমার প্রোটেকশনের কিছু পড়াশোনা আছে, প্রোটেকশনে ওইটাতে লাগে, কারণ এসি ট্রানজিয়েন্টের উপরই বেস করে প্রোটেক্টিভ ডিভাইস গুলো ডিজাইন করা হয়। আমার যে রিলে আছে বা সার্কিট ব্রেকার যেগুলো আছে, আমরা ওই এসি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করি, কারণ রিলে সার্কিট ওই ট্রানজিয়েন্ট পিরিয়ডই হচ্ছে যে আমার হচ্ছে সবচেয়ে খাতারনাক পিরিয়ড, ঠিক আছে? তা আমরা হচ্ছে প্রথমে ক্যাপাসিটরের ট্রানজিয়েন্ট আমরা ইকুয়েশনটা লিখি, হ্যাঁ? ট্রানজিয়েন্ট আমরা বলছি যে আমরা সাধারণত বলি কি যে ক্যাপাসিটরকে যদি আমরা ডিসি তে লাগাই, তাহলে ক্যাপাসিটর কি হয়ে যায়, ওপেন সার্কিট বলি। এটা হচ্ছে কি স্টেডি স্টেট, ঠিক আছে? এটা বলি ওপেন সার্কিট করি। এটা হচ্ছে কি স্টেডি স্টেট অ্যানালাইসিস। স্টেডি স্টেট মানে হচ্ছে এই সার্কিটে এই ভোল্টেজ সোর্স অনেক দিন পর্যন্ত লাগানো ছিল, যার কারণে এই ক্যাপাসিটরটা চার্জ হইতে 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 এই ভোল্টেজের সমান হয়ে গেছে, ভোল্টেজ সমান হয়েছে, তার মানে এখন অপোজিট পোলারিটি একটা ভোল্টেজ এখানে তৈরি হয়েছে ভিসি,
যার কারণে এই সার্কিটের ভিতরে কোনো একটা কারেন্ট ফ্লো করতেছে না, তার মানে এটা একটা কি ওপেন সার্কিট। অন্যভাবে যদি বলি, এখানে যে কারেন্ট ফ্লোর মাধ্যমে এই দুই প্লেটে ক্যাপাসিটর দুই প্লেটে চার্জ অ্যাকুমুলেট হইতে হইতে, মানে এই প্লেটে পজিটিভ চার্জ অ্যাকুমুলেট হয়েছে, এই প্লেটে নেগেটিভ চার্জ অ্যাকুমুলেট হয়েছে, এবং চার্জ অ্যাকুমুলেট হলে চার্জের সাথে রিলেটেড যেহেতু ভোল্টেজ, তার মানে এখানে ভোল্টেজ একটা তৈরি হয়েছে, যার কারণে হচ্ছে এখানে কারেন্ট ফ্লো বন্ধ, আমার ক্যাপাসিটর ওপেন। এখানে যদি ওই কারেন্টের যদি ইকুয়েশনটা লিখি, আমার ক্যাপাসিটর নাকি ক্যাপাসিটর ভোল্টেজের যদি ইকুয়েশনটা লিখি একবারই, কি ছিল, ভি অফ জিওটি প্লাস হচ্ছে 1/c ইন্টিগ্রেশন অফ ভি সিটি ইন্টু হচ্ছে কত ডিটি, ঠিক আছে। তো ইনিশিয়াল চার্জ হচ্ছে 0, এটা হচ্ছে কিন্তু অরিজিন, ঠিক আছে, এটা অরিজিন, অরিজিনাল ইকুয়েশন, অরিজিনাল কি ওর ক্যারেক্টারিস্টিক যে ইকুয়েশন আছে। আচ্ছা, এটা কি এই যে ডিসি, এটা কি ডিসি সোর্স লাগাইছি না, ডিসি মানে কি এটা কনস্ট্যান্ট ভ্যালু, কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু যদি হয়, সাপোজ এই কনস্ট্যান্ট ভ্যালুটা, আচ্ছা যা কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে, সেটা হচ্ছে ভিসি, ঠিক আছে, বা ভি নটই যদি ধরি, তাইলে আমার এখানে থাকে আলটিমেটলি কি থাকে, জাস্ট খালি কি থাকে, ডিটি থাকে। তার মানে ভি নট টি বাই ডিটি, আর টি কে হচ্ছে যে ডিটি কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়, টি পাওয়া যায়, ঠিক আছে না। তো জাস্ট এখানে টি, তার মানে এটা কি অরিজিন দিয়ে যাবে, এটা যে কি তোমার হচ্ছে লিনিয়ারলি কি করবে, বাড়তে থাকবে। এটা হচ্ছে টি, এটা হচ্ছে কত ভি, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এটা কি লিনিয়ারলি ভোল্টেজটা কি করবে, বাড়তে থাকবে। আচ্ছা, কি হইলো, মিললো? আচ্ছা, তার মানে কিন্তু আইও এটা দিয়ে ছিল আইডিয়াল, এটা আইডিয়াল কেস, আর ছিল না, এটা আইডিয়াল কেসের কথা বলতেছি। আচ্ছা, আইডিয়াল যদি একটা ক্যাপাসিটর আমরা একটা ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে লাগাই, তাহলে কি হবে, এটা হচ্ছে টি ইকুয়ালস 0 সেকেন্ডে, এটা হচ্ছে টি ইকুয়ালস 0 সেকেন্ডে আমার হচ্ছে চার্জ হয়ে যাবে, চার্জ হয়ে আমার এখানে যে ভোল্টেজ, সেই ভোল্টেজের সমান হয়ে যাবে, সমান পরিমাণ ভোল্টেজ কি হয়ে যাবে এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে, আইডিয়াল যদি হয়। আর এর অ্যাক্রসে যদি আমার এই যে, যেহেতু আমাদের আইডিয়াল কোনো জিনিস নাই, তার মানে ক্যাপাসিটরে ধরে নিই যে ক্যাপাসিটর যদি আমি ফিজিক্যাল কোনো ক্যাপাসিটর বলি বাস্তবে, তাহলে তার অ্যাক্রস মানে সিরিজে একটা কি থাকে, রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে। তার মানে এই হচ্ছে লিনিয়ারলি বাড়তে থাকবে, চার্জটা হচ্ছে এইভাবে হচ্ছে তোমার ভোল্টেজটা বাড়তে বাড়তে এক সময় হয়ে যাবে কি, এটা যদি ভোল্টেজ ভি নট বলি, তাহলে এই ভি নটের সমান হবে। এই যে পিরিয়ডটা আস্তে আস্তে বাড়তেছে, দেন হচ্ছে যখন এই ভোল্টেজ ভি নট এই ভি নটের সমান হয়ে যাবে, তখন সার্কিট কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তার মানে এইটুকু কে বলছি আমি ট্রানজিয়েন্ট পিরিয়ড বলি, ঠিক আছে। আর এরপরে আমরা বলি স্টেডি স্টেট পিরিয়ড। এই ট্রানজিট পিরিয়ডটা সাধারণত 5 টাও বলে, কাছাকাছি চলে যায়, ঠিক আছে। 5 টাও মানে হচ্ছে যে 5 টাইম কনস্ট্যান্ট, আরসি নেটওয়ার্কের জন্য টাও সমান হচ্ছে কি আরসি। তবে আলটিমেট ইকুয়েশনটা লিখি, এটা মনে দরকার নাই সব মনে রাখার, মনে অঙ্ক করার জন্য আমার যেটা লাগে সেটা আমি লিখি। সেটা হচ্ছে ক্যাপাসিটর আরসি নেটওয়ার্ক যদি হয়, ঠিক আছে, আরসি নেটওয়ার্কের জন্য ভি অফ সি অফ টি, টি সেকেন্ডে ভোল্টেজ ইকুয়ালস টু হচ্ছে ভি সি অফ ইনফাইনাইট মাইনাস হচ্ছে ভিসি অফ ইনফাইনাইট মাইনাস হচ্ছে ভিসি অফ 0 e to the power minus t by tau। এই যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের জন্য আমার এই ইকুয়েশনটা জাস্ট মনে রাখা লাগবে, ঠিক আছে। ভিসি অফ ইনফাইনাইট মানে t equals to
ইনফাইনাইট টাইমে তার অ্যাক্রসে কত ভোল্টেজ হবে, ঠিক আছে। আর বিসি অফ 0 মানে আমি যখন সুইচটা অন করেছি, আমি t 0 সেকেন্ডে যদি সুইচ অন করি, তাহলে t 0 সেকেন্ডে যখন সুইচটা অন করেছি তখন ক্যাপাসিটরের চার্জ কত ছিল। সে ইনিশিয়ালি যদি কোনো চার্জ না থাকে তাহলে 0, ঠিক আছে। আর এই টাউ মানে হচ্ছে টাইম কনস্ট্যান্ট। ক্যাপাসিটর আরসি রিডারের জন্য টাউ সমান হচ্ছে কি আরসি। বুঝা গেছে? টাইম কনস্ট্যান্ট এই সম্পর্কে আমি আর ডিটেইলস ওইভাবে বলছি না। ডিটেইলস যদি বলি, আমি যদি এখানে টাউ গেলস টু যদি 1 বসাই, তার মানে e টু দি পাওয়ার -1 হয়। আর e টু দি পাওয়ার -1 এর ভ্যালু কত? এই এদের যে নিউমেরিক যে ভ্যালু আছে সেটা থেকে টাউ কে হচ্ছে ডিফাইন করা হয়। এই হচ্ছে এই কই জানি আছে এক্সপোনেনশিয়াল 36.76 0.367 মানে 0.367 পার্সেন্টেজে নিলে 36.7, ঠিক আছে। সাপোজ কোনো আমার ক্যাপাসিটরে আমার চার্জ ছিল 100%, দেন এই চার্জটা কমতে কমতে এই চার্জটা কমতে কমতে যে সময়ে কমে এসে কত 36.7% হয়, তার মানে ডিকে করছে কত পার্সেন্ট, তাহলে 100 থেকে 36 বাদ দিলে 100 থেকে 36.7 বাদ দিলে কত হয়, 100 মাইনাস 36.7 বাদ দিলে 64%, প্রায় 63%, এটা 63.6% ডিকে করতে। তাহলে 100% চার্জ থেকে বা 100% কোনো একটা ভোল্টেজ থেকে 63.3% ডিকে করতে যেটুকু সময় লাগে সেটুকু সময়কে আমি বলি একটা টাইম কনস্ট্যান্ট বলি। একটা টাইম কনস্ট্যান্ট বলি। তো আমরা বলি সাধারণত যে 5 টাইম কনস্ট্যান্টে আমার হচ্ছে কি কাছাকাছি, যদি আমি বলি ডিকে হলে প্রায় কি জিরোর কাছাকাছি চলে আসে, আর যদি ইনক্রিজ করে তাহলে 100% এর কাছাকাছি চলে যায়। তাহলে ই টু দি পাওয়ার যদি আমার 5 টাইম কনস্ট্যান্ট, তার মানে ই টু দি পাওয়ার -5 হলে কত হয়, এটা বসাই দিই কত হয়, শিফট অফ যেরকমটা এটা -5, এই যে প্রায় জিরোর কাছাকাছি, ঠিক আছে। তার মানে 0.06%, তার মানে 0% এর কাছাকাছি হবে। এর জন্য ধরে নেওয়া যে 5 টাইম কনস্ট্যান্টে হচ্ছে যে হয় চার্জ একবার ডিসচার্জ হয়ে যাবে আর চার্জ অথবা হচ্ছে কি ফুল চার্জ হয়ে যাবে। এর জন্য 5 টাইম কনস্ট্যান্ট 5 টাও হিসাব করা হয়, মানে বলে না যে কত সময় লাগবে চার্জ হতে। তাহলে ক্যাপাসিটরে আমার এই ইকুয়েশনটা মনে রাখা লাগবে, ঠিক আছে। আমি এখানে ক্লিয়ারলি লিখতেছি, যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট মনে রাখা লাগবে হচ্ছে যে এই ইকুয়েশন মনে রাখবে, BC অফ ইনফাইনাইট মাইনাস BC অফ ইনফাইনাইট মাইনাস BC অফ 0 e টু দি পাওয়ার মাইনাস t বাই হচ্ছে টাউ। আর এই টাউ সমান হচ্ছে RTh ইনটু হচ্ছে কত c, ঠিক আছে। RTh কোনটা, RTh হচ্ছে যে ক্যাপাসিটর যেখানে লাগা আছে সেই ক্যাপাসিটর বাদে ক্যাপাসিটরকে যদি খুলে নিই তাহলে আদার্স যে নেটওয়ার্ক কানেক্টেড আছে এখানে সেটার ইকুইভ্যালেন্ট হচ্ছে রেজিস্ট্যান্স। যদি এই সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকে বা আদার্স কোনো সোর্স থাকে তাহলে আমার ক্যাপাসিটর খুলে নিয়ে আমাকে টেস্ট ভোল্টেজ দিয়ে ভি টেস্ট দিয়ে আই টেস্ট বের করে নিয়ে থেভেনিন জাস্ট থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করার জন্য আমরা যেভাবে আরটিএস নির্ণয় করছি ওভাবে করে আমার আরটিএস নির্ণয় করতে হবে। দেন হচ্ছে এটা হচ্ছে টাওয়ার ভ্যালু বসাতে। এখন এইটা এই যে ট্রানজিয়েন্ট যদি ক্যাপাসিটর আরসি নেটওয়ার্ক আমার সলিউশন করতে হয় তাহলে আমাকে মনে রাখতে হবে আমি প্রথমে আমি সার্কিট অ্যানালাইসিস করব, t = 0 মাইনাস টাইমে আমি সার্কিট ড্র করব, ঠিক আছে। দেন পরের স্টেপে t = 0 প্লাস টাইমে আমি সার্কিট অ্যাপ্লাই করব, সার্কিট ড্র করব।
এখন t equals to 0 প্লাস বা t equals to 0 সেকেন্ডে কোনো কিছুর ভ্যালু যদি বের করতে হয় মানে এই সার্কিটে আমি হচ্ছে ক্যাপাসিটরকে একটা ভোল্টেজ সোর্স দ্বারা রিপ্লেস করব। ভোল্টেজ সোর্স দ্বারা রিপ্লেস করব। t equals to 0 বা t equals to 0 প্লাস টাইমে যদি আমি কোনো সার্কিট এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ বা কারেন্ট যদি বের করতে চাই তাহলে ক্যাপাসিটর যদি সেই জায়গায় থাকে তাহলে সেটাকে আমি ভোল্টেজ সোর্স দ্বারা রিপ্লেস করব। সেই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা কত হবে যে t equals 0 মাইনাস বা t equals 0 প্লাস টাইমে তার যে ভোল্টেজ বা ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাই হবে। আর ইন্ডাক্টর যদি থাকে ইন্ডাক্টরকে আমরা কি করব কারেন্ট সোর্স দ্বারা রিপ্লেস করব। এটা রিপ্লেস করব, ঠিক আছে। আর t equals to t টাইমে আমি যদি বের করতে চাই t equals to t টাইমে বের করতে হলে আমি t equals to t টাইমে সার্কিট ড্র করব। তো t equals to t টাইমে সার্কিট ড্র হবে এই সার্কিটের মতোই হবে, ঠিক আছে। দুই একটা যদি আমি সলভ করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে, এই কথাগুলো মাথার উপর দিয়ে গেল হয়তো। এই যে এই অঙ্কটা আমরা একটু দেখাই, ঠিক আছে। আমি যদি আগে জানতাম যে আমাকে আমার এভাবে পড়ানো লাগবে তাহলে নোটগুলো আরো ক্লিয়ারলি করতাম, সময় বাঁচানোর জন্য যত শর্টে পারছি করছি। এই ম্যাথটাই দেখি একটু। এখানে এলসি আছে, ঠিক আছে। আচ্ছা এলসি তো সেম একই ভাবে হচ্ছে কারেন্ট যদি আমি মানে ইন্ডাক্টর অ্যাক্রসে কারেন্ট বের করি তাহলে ওই সেম এক্সপ্রেশন আসবে, ঠিক আছে। I ইকুয়ালস টু কত ইনফাইনাইট মাইনাস হচ্ছে I অফ ইনফাইনাইট মাইনাস হচ্ছে I অফ 0 e টু দি পাওয়ার মাইনাস t বাই হচ্ছে টাউ। ইন্ডাক্টর অ্যাক্রসে টাউ হচ্ছে L বাই R, ঠিক আছে। L আরটাও একইভাবে কি আরটা হচ্ছে আর, ঠিক আছে। এখন এটাতে যেটা সমস্যা হয় সেটা অনেক সময় আমাদের কনফিউশন তৈরি করে দেয় যে এল বাই আর না আর বাই এল, ঠিক আছে কোনটা। এটার জন্য এটা যে শর্টকাটে কোনো একটা মনে রাখতে পারবে যদি যে টাও সমান হচ্ছে লং রান, এভাবে দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে। টাও ইকুয়ালস টু লং রান, তাইলে আমরা আর বাই এল বা এল বাই আর এটা কনফিউশন লাগবে না, তাহলে এল বাই আর আমার সবসময় মনে থাকবে, এটা দিয়ে মনে রাখতে হবে। তাহলে এটা আমরা একটু সলভ করি। হ্যাঁ, এই ম্যাথে কি বলছে এখানে হচ্ছে ভি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 40 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভি একটা সাইন দেওয়া আছে, এ টি ইকুয়ালস 0 তে অন করছে নাকি টি ইকুয়ালস 0 তে ওপেন করে দিছে। এটা এই দিক বরাবর আছে তো এটা হচ্ছে টি ইকুয়ালস 0 তে আমার ওপেন করে দিছে। দেন আমাকে বাইর করতে বলছে যে আই অফ 0 প্লাস বাইর করতে বলছে একটা, আর হচ্ছে কি ভি অফ 0 প্লাস বাইর করতে বলছে, আর আই অফ টি সময়ে বাইর করতে বলছে, ঠিক আছে। তাহলে আমি বলছিলাম যে প্রথম স্টেপ হচ্ছে টি ইকুয়ালস টু 0 মাইনাসে আমি সার্কিট ড্র করব, ঠিক আছে। তো টি ইকুয়ালস 0 মাইনাসে আমার সার্কিটটা কি ছিল, এটা তো ওপেন হচ্ছে টি ইকুয়ালস টু 0 বা 0 প্লাস যদি বলি 0 টাইম, তো 0 টাইম এই হচ্ছে টি ইকুয়ালস টু 0 আর এর পাশে হচ্ছে টি ইকুয়ালস টু 0 প্লাস আর এই হচ্ছে 0 মাইনাস। তার মানে টি ইকুয়ালস টু 0 মাইনাসে সার্কিটটা ছিল এরকম, এই যে ভোল্টেজ সোর্সটা আমার কানেক্টেড ছিল, ঠিক আছে। এই ছিল ইন্ডাক্টর। যেহেতু ভোল্টেজ সোর্সটা কানেক্টেড ছিল তার মানে ইন্ডাক্টরটা ধরতে পারি যে এটা স্টেডি স্টেট অবস্থায় ছিল। স্টেডি অবস্থায় ইন্ডাক্টর কি হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়, ঠিক আছে না। তো শর্ট সার্কিট যদি হয় তাহলে এই ইন্ডাক্টরের অ্যাক্রসে তার মানে আই অফ 0 মাইনাস আই এল যদি বলি 0 মাইনাস কত কারেন্ট ছিল, এইটা ভোল্টেজ ছিল কত 24 ভোল্ট, তাহলে কারেন্ট হবে কত 24 ডিভাইডেড বাই 10, এই সার্কিটে কি হবে তাহলে 24 ডিভাইডেড বাই 10 সমান হচ্ছে 2.4 অ্যাম্পিয়ার।
ঠিক আছে, এটা আমার লাগবে পরবর্তীতে, এজন্য এটা দিয়ে দিচ্ছি। দেন আমি বাইর করব কি, 2 নাম্বার স্টেপ ছিল আমার যে t ইকুয়ালস টু 0 প্লাস টাইম আমি সার্কিট ড্র করব। তো t ইকুয়ালস টু 0 প্লাস টাইম আমার সার্কিটটা কি রকম, সার্কিটে এরকম ভোল্টেজ সোর্স এবার আর নাই, কারণ ভোল্টেজ t ইকুয়ালস 0 তে আমার ওপেন হয়ে গেছে, তার মানে ভোল্টেজ সোর্স আমার সার্কিটের সাথে কানেক্টেড থাকবে, সার্কিটের সাথে আমার কোনো কিছু নাই। দেন হচ্ছে সার্কিটটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন দেখি যে t ইকুয়ালস টু 0 প্লাস টাইম আমাকে কোনো কিছু বের করতে বলছে কিনা। তো আমার t ইকুয়ালস টু 0 প্লাস টাইম আমাকে বের করতে বলছে, কি বলছে, এই যে এইগুলো ভ্যালু বের করতে বলছে। এগুলো যদি ভ্যালু বের করতে পারে, তাহলে আমি বলছিলাম যে যদি বের করতে পারে তাহলে t ইকুয়ালস টু 0 প্লাস টাইমে আমি ইন্ডাক্টরকে একটা কারেন্ট সোর্সে রিপ্লেস করব আর ক্যাপাসিটরকে ভোল্টেজ সোর্সে রিপ্লেস করব। তার মানে এই জায়গাতে আমি কি করব, একটা কারেন্ট সোর্সে আমি রিপ্লেস করব। ইন্ডাক্টরে আগে কারেন্ট এইদিকে যেহেতু যাচ্ছিল, যেহেতু জাস্ট ইনস্ট্যান্টলি হচ্ছে কি চেঞ্জ হচ্ছে, তো ইন্ডাক্টর হচ্ছে যে কারেন্ট পরিবর্তনকে ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ করতে পারে না। ঠিক আছে, চেঞ্জ করতে পারে না। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে পারে, সেটা আমি বলবো এটা হচ্ছে ব্যতিক্রম কেস, ওটা দেখাই দেবো, যেটা উপায় থাকে না তখন পরিবর্তন করাই লাগবে। বাট ওই ইন্ডাক্টর ইনস্ট্যান্টেনিয়াসলি কোনো ভ্যালু চেঞ্জ করতে পারে না, কারেন্টের ভ্যালু চেঞ্জ করতে পারে না, কারণ কারেন্টের চেঞ্জকে ও বাধা দেয়। তার মানে যদি ও t equals to 0 মাইনাস সেকেন্ডে যদি কারেন্ট কি ছিল 2.4 অ্যাম্পিয়ার ছিল, তার মানে এখানেও কি t equals to 0 মাইনাস থেকে কারেন্ট কি থাকবে, 2.4 অ্যাম্পিয়ারই থাকবে। ঠিক আছে, এটা ছিল কত, 10 ওহম, এটা ছিল 40 ওহম। এই ভোল্টেজের পোলারিটি কত, এইটা। তাহলে এই ভি কত হবে আমার, কারেন্ট সোর্স, তাহলে এই কারেন্ট যেহেতু কারেন্ট সোর্স 2.4 অ্যাম্পিয়ার এই দিক দিয়ে ঘুরে এইভাবে যাবে, এদিকে যদি ঘুরে এই দিক দিয়ে ঢুকতেছে, কিন্তু ভোল্টেজের পোলারিটি এদিক তো হওয়ার কথা ছিল, এই দিক পজিটিভ এই দিক নেগেটিভ, যেহেতু কারেন্ট এদিকে ঢুকতেছে কিন্তু পোলারিটি অনুভাবে দেওয়া আছে, তার মানে এটা কি নেগেটিভ হবে। তার মানে 2.4 ইনটু হচ্ছে কত 40, এটা মানে 96 হয়। আর কি বার করতে বলছে, t equals to i of 0 plus, i of 0 plus তো এটাই, i of কত 0 plus হচ্ছে কি এই কারেন্ট সোর্স হলো 2.4। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এটা বাইর করে নিলাম। দেন 3 নাম্বার স্টেপ ছিল যে আমি t equals to, যদি আমার t তে আমার কি বের করা লাগে, যেমন i of lt বাইর করতে বলছে, তার মানে ওই সার্কিট আমি ড্র করব। ঠিক আছে, তাহলে সার্কিট এটাই থাকবে আমার, আমি এবার কারেন্ট সোর্স রিপ্লেস করব না, কারণ আমার হচ্ছে যেটা ইন্ডাক্টর ছিল ইন্ডাক্টরই থাকবে আমার। এই হচ্ছে 40 ওহম, এই হচ্ছে 10 ওহম। এইখান থেকে আমি হচ্ছে যে এইটুকু পরেরটুকু আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে আমি এইবার আমি হচ্ছে ওই এক্সপ্রেশনটা দিব। আমার এক্সপ্রেশন, কারেন্ট এক্সপ্রেশন কি ছিল, i of t সমান i of infinite minus i of infinite minus i of 0 e to the power minus t by tau। এখন i of infinite আমরা বের করব, আর i of 0 তো আমরা জানি i of 0 সমান হচ্ছে কি i of 0 প্লাস, কারণ এই ইনস্ট্যান্টানেলি যদি চেঞ্জ হয় না, সেম ভ্যালু 0 মাইনাস, এটা সমান কত 2.4 অ্যাম্পিয়ার। তাহলে i of 0 আমি জানি, এবার হচ্ছে i of infinite বের করি। তো i of infinite কোন সার্কিটে, এই সার্কিটে। ঠিক আছে, তো এই সার্কিটে যেহেতু কোনো সোর্স নাই, এই সার্কিটে যেহেতু কোনো সোর্স নাই, তার মানে ইন্ডাক্টরের যে এনার্জিটা ছিল 2.4 অ্যাম্পিয়ারের জন্য, যে কারেন্টের যে ইনিশিয়াল ভ্যালুর জন্য যে এনার্জিটা ছিল, এই রেজিস্টর গুলো কি আস্তে আস্তে খেয়ে ফেলবে। রেজিস্টর যেহেতু এনার্জি কনজিউম করে, পাওয়ার যেহেতু কনজিউম করে, এনার্জিকে আস্তে আস্তে কি করবে, খেয়ে ফেলবে। আলটিমেটলি তার মানে এই কারেন্টটা কি করবে, ডিকে করতে করতে ইনফাইনাইট টাইমে তাহলে কি হয়ে যাবে, কারেন্ট আমার জিরো হয়ে যাবে। তার মানে আই অফ ইনফাইনাইট সেটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, এখন যেটা বাইর করতে হবে টাও বাইর করতে, টাও কি ছিল এল বাই আর, আর কি বলছিলাম, আর সমান হচ্ছে আরটিএইচ। আরটিএইচ কার একপাশে আরটিএইচ, এই ইন্ডাক্টরের একপাশে আরটিএইচ। ইন্ডাক্টরের একপাশে আরটিএইচ বাইর করতে হলে ইন্ডাক্টর খুলে ফেলতে হবে, খুলে ফেলে নিলাম। দেন হচ্ছে এই দিক থেকে আমি দেখবো যে কত আমার আর, এদিকে দেখি এই দুটো কি সিরিজে, তার মানে এটা কি আরটিএইচ হচ্ছে 50, আর এল এর ভ্যালু আমার কত দেওয়া ছিল 5। তার মানে এখন এইখান থেকে আমি বসাই দিতে পারি এটা কত 0 মাইনাস এটাও কত 0, ইনফাইনাইট ভ্যালু মাইনাস হচ্ছে কত 2.4 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, আর টাউ ইকুয়াল টু এল বাই আর, এল বাই আর হলে 5 ডিভাইডেড বাই কত 10, এল বাই 5 ডিভাইডেড বাই, না 5 ডিভাইডেড বাই কত 50, 50 সমান 1 বাই 10। ঠিক আছে, তাহলে এটা 1 বাই 10 আছে, উল্টে উপর দিকে গেলে হচ্ছে তোমার হচ্ছে 10 হয়ে যায়।
এই হচ্ছে 10। তাহলে এই হচ্ছে আমার আলটিমেট এক্সপ্রেশন। মানে এই কয়টা স্টেপ মনে রাখলে আমার মানে হচ্ছে যে সুবিধা হবে, ঠিক আছে। দেন আরো কিছু যদি বের করতে পারে যে ইন্ডাক্টর অ্যাক্রোসে ভোল্টেজ কত বাইর করতে পারলো, আমরা বাইর করতে পারবো এখান থেকে। সাপোজ এখান থেকে যদি ইন্ডাক্টর অ্যাক্রোসে ভোল্টেজটা বাইর করতে পারে, ইন্ডাক্টর অ্যাক্রোসে যদি ভোল্টেজ বাইর করতে পারে, কারেন্টের এখান থেকে আমরা এক্সপ্রেশন পেয়ে গেছি I of L সমান 2.4 into e to the power minus 10t। এটা ইন্ডাক্টর অ্যাক্রোসে ভোল্টেজ আমরা জানি কি V of L যদি হয় V of T সমান হচ্ছে সরি L di dt। এই আইটা কি ইন্ডাক্টর অ্যাক্রোসে কারেন্ট, ইন্ডাক্টর অ্যাক্রোসে কারেন্ট তো এটাই, ঠিক আছে না। কারণ ওই সার্কিটে শুধুমাত্র ইন্ডাক্টর সিরিজে ছিল, তার মানে ওটাই কারেন্ট। তাহলে জাস্ট আমাকে এই এল বসায় দিয়ে এই কারেন্টকে ডেরিভেটিভ করলে আমি হচ্ছে কি ইন্ডাক্টর অ্যাক্রোসে ভোল্টেজ পেতে পারবো। কারো কিছু বলার আছে এখানে? ডেরিভেটিভটা করে দিলে ভালো হয় আর কি, হ্যাঁ কমপ্লিট করে দিলে ভালো হয় পুরো ম্যাথটা কমপ্লিট করে দিলে ভালো হয় আর কি। ভোল্টেজ কমপ্লিট তো হয়ে গেল, আর কি আছে এখানে? ভোল্টেজ বাইরে হলো না, এটা জাস্ট ডেরিভেটিভ কর। যে ডেরিভেটিভ করলে কি হয়, এল এর ভ্যালু এল এর ভ্যালু কত 5 ছিল, এল এর ভ্যালু d বাই dt, আর i এর এক্সপ্রেশন কি ছিল 2.4 e to the power 0.4 minus 10 of t। e to the power minus 10 t, তারপর 5 থাকলো ইনটু 2.4 থাকলো, 5 into ডেরিভেটিভ করলে কি 2.4 ওটাই থাকে, e to the power minus minus 10 20 থাকে, into the power minus 10 t মাইনাস 10 নেগেটিভ ভোল্টেজ আছে, minus 10। এইটা ভোল্টেজ আছে। তার মানে ভোল্টেজও এক্সপোনেনশিয়ালি কি করবে, এটাও একটা এক্সপোনেনশিয়াল ফাংশন হবে। এবার ট্রিকি ম্যাথ দেখায়। ট্রিকি ম্যাথটা হচ্ছে এই ম্যাথ। ঠিক আছে, আগে তো একটু যদি এখানে কিভাবে দিছে, এখানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 6 ওহম রেজিস্টর, এই হচ্ছে একটা সুইচ, এটা হচ্ছে 5 ওহম রেজিস্টর, হচ্ছে 2.5 হচ্ছে এটা ইন্ডাক্টর, এটা 2.5 হেনরি ইন্ডাক্টর, এটা 4 হেনরি ইন্ডাক্টর, এটা হচ্ছে 20 ওহমস। এখন এই সুইচটা t equals to 0 টাইমে বাইর করতে বলছে। t equals to 0 টাইমে বাইর করতে হলে এই আয়ন মানে এই যে এই ব্রাঞ্চের কারেন্ট I of t কি হবে, আর হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট I of 2t কি হবে, ঠিক আছে। t equals 0 টাইমে আমরা কোনো কিছু বাইর করতে পারিনি, তাইলে যে সেকেন্ড স্টেপ যেটা ছিল যে কারেন্ট সোর্স, ইন্ডাক্টরকে আমরা কারেন্ট সোর্স দ্বারা রিপ্লেস করব, আর ক্যাপাসিটরকে ভোল্টেজ সোর্স দ্বারা রিপ্লেস করব, ওটা আমার দরকার নয় স্টেপটা, ঠিক আছে। এখন এইটা যেটা লাগবে, প্রথম লাগবে আমার কি t equals to 0 মাইনাস সেকেন্ডে সার্কিট লাগবে। t equals 0 মাইনাস সেকেন্ডে সার্কিট কি এটাই, ঠিক আছে। এই 5 ওহম, এই যে 5 অ্যাম্পিয়ার কারেন্টটা এই ব্রাঞ্চে কিছু যাবে, এই ব্রাঞ্চে কিছু যাবে, এই ব্রাঞ্চে কিছু যাবে। আমি সার্কিট আঁকতেছি না আমরা শর্টকাটের জন্য। তাহলে কি এটা যদি স্টেডি স্টেট ছিল, তাহলে এটা শর্ট সার্কিট হয়ে গেল, ঠিক আছে। এটা যদি স্টেডি ছিল, এটা শর্ট সার্কিট হয়ে যাবে। তাইলে এই ব্রাঞ্চে কারেন্ট, এই ব্রাঞ্চে, এখন এই কারেন্ট কিভাবে নির্ণয় করবো, ওই যে আমি ফর্মুলা দেখার সময় প্রথমে দেখাইছিলাম যে যদি একাধিক ব্রাঞ্চে কি হয় তাহলে কারেন্ট ডিভিশনটা কিভাবে হয়, সিডিআর কিভাবে দেখাইছিলাম। তাহলে এই যে 5 এই ব্রাঞ্চে আয়ন কি হবে, আয়ন কি 0 মাইনাস যদি বলি এটা কি হবে, এটা ছিল বলছিলাম যে 1 ডিভাইডেড বাই দ্বারা লিখবো। আমি বাইট করছি এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স 1 ডিভাইডেড বাই 5, আর তিনটা ব্রাঞ্চ হচ্ছে কত 1 ডিভাইডেড বাই 6 প্লাস 1 ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই এটা কত 20, এইটা হচ্ছে টোটাল কারেন্ট 5। এটা ডিরেক্ট বাইরে গেল, ঠিক আছে। এই নিয়মে যদি করি তাহলে আমি একবার বাইর করতে পারবো।
আর যদি আমরা ওই মুখস্থ থাকে যে দুই ব্রাঞ্চের শুধুর জন্য যদি মুখস্থ থাকে যে এ ব্রাঞ্চে বাইর করতে হলে এ ব্রাঞ্চের রেজিস্ট্যান্স উপরে থাকে আর নিচে হচ্ছে প্লাসটা থাকে, মানে দুইটার এডিশনটা থাকে, তাহলে এইটা দ্বারা এখানে বাইর করতে পারবো না, ক্যালকুলেশন বড় হয়ে যাবে। আর এই জন্য আমাকে এটা মনে রাখতে হবে, তাইলে এটাতে আমি কারেন্ট বাইর করে নিতে পারবো, ঠিক আছে। এবং হচ্ছে এটা আয়ন বাইর করলাম একইভাবে এই ব্রাঞ্চে বাইর করলে I2 0 মাইনাস কত হবে, একইভাবে 1/20, এখানে বাকিগুলো 1/6 প্লাস 1/5 প্লাস হচ্ছে 1/20 ইনটু হচ্ছে কারেন্ট হচ্ছে কত 5, এখান থেকে একটা কারেন্ট পেয়ে গেলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে t ইকুয়ালস টু t টাইমের জন্য আমার কি করতে হবে, নির্ণয় করতে হবে। তার মানে t ইকুয়ালস টু 0 প্লাস টাইম আমি সার্কিটটা ড্র করি, তো t ইকুয়ালস টু 0 টাইমে সার্কিটটা ড্র করলে এটা কি হয়ে যাবে, সুইচ অন হয়ে যাবে, ঠিক আছে। তো এই সুইচ যদি অন হয়ে যায়, ঠিক আছে, এই সুইচ যদি অন হয়ে যায় তাহলে কাহিনী কি হবে, এই সুইচ অন হয়ে গেলে এটা শর্ট সার্কিট হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হলো ইন্ডাক্টর, এটা ইন্ডাক্টর ছিল, ঠিক আছে। এটা যদি শর্ট সার্কিট হয়ে যায় যে এই 5 অ্যাম্পিয়ার তখন কিন্তু এই লুপে ঘুরবে, ঠিক আছে, এই 5 অ্যাম্পিয়ার কি করবে, এই লুপে ঘুরবে। ও তার মানে এই 5 অ্যাম্পিয়ারের কোনো ইফেক্ট এই ইন্ডাক্টর এবং রেজিস্টর, এই ইন্ডাক্টর রেজিস্টরের উপর কোনো আসবে না, ঠিক আছে। তার মানে এইটুক অ্যানালাইসিসের জন্য এই 5 অ্যাম্পিয়ার বা এইটুক রেজিস্ট্যান্স আমার কনসিডারেশনে আনাও যা না আনাও তা, মানে সার্কিটে রাখাও যা না রাখাও তা। আলটিমেটলি যদি আমি লিখি যে আমার অ্যানালিসিসে যেটুক লাগবে সেটুক যদি আমি করি, তখন সার্কিটটা আমার ঠিক আছে। তার মানে সার্কিটটা হলো আমার এইটা সার্কিট। এখন বিষয় হলো যে এই কারেন্ট, এই আয়ন যেটা থাকবে, আয়নটি এই আয়নটি এই লুপে ঘুরতে থাকবে এবং I2 টি কি থাকবে, কোন লুপে ঘুরবে, এইটা দিয়ে যায় এই শর্ট সার্কিট পাথে এই লুপে ঘুরতে থাকবে। দ্যাটস মিন I1 টিটা I2 এর উপর কোনো সার্কিটের উপর কোনো ইফেক্ট ফেলবে না, একইভাবে I2 এই কারেন্টটা এই সার্কিটের কোনো উপর ইফেক্ট ফেলবে না। তার মানে আমি যদি আলাদাভাবে যদি মনে করি, দুইটা আইসোলেটেড সার্কিট মনে করি, তাও আমার এখানে কোনো সমস্যা নেই। যে সাপোজ এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট, তাও আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তার মানে এটা আমি এভাবেও কল্পনা করতে পারি, কারেন্ট এদিক থেকে যাচ্ছে এদিকে যাচ্ছে, আর এটা এদিক থেকে এইদিকে যাচ্ছে, এটা হচ্ছে আয়ন টি, এটা হচ্ছে কত I2 টি। এবার হচ্ছে তাহলে আয়ন টি কি হবে, আয়ন টি হবে একইভাবে কি হবে, এটা একটা সার্কিট ইনফাইনাইট টাইমে যেহেতু কোনো সোর্স নাই, তাহলে ইনফাইনাইট টাইমে আমার কি কারেন্ট কি হবে, জিরো হয়ে যাবে, মাইনাস ইনফাইনাইট ছিল জিরো মাইনাস আয়ন হচ্ছে কি ইনিশিয়াল যে ভ্যালু ছিল I অফ 0 তে যে ভ্যালু ছিল e টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, টাও মানে হচ্ছে কি এল বাই আর, যেহেতু এটা আইসোলেটেড হচ্ছে সার্কিট হয়ে গেছে, তার মানে এই ব্রাঞ্চে যে আর আর কত ছিল এটা জানি 5 ওহম, আর এটা যে এল কত 2.5, এইটুকু জাস্ট খালি আমার লাগবে। আদার্স যে এইটা এটা যখন নির্ণয় করছি তখন এটার কোনো এলিমেন্টের কোনো কিছু লাগবে না, একইভাবে যখন এটা নির্ণয় করবে এটার কোনো এলিমেন্টের কিছু লাগবে না। তাহলে এল হচ্ছে কত, এল হচ্ছে 2.5 আর আর উপরে চলে যাবে 5, এটা আয়ন টি বাইর করতে পারবো, I2 টি এটা দিয়ে বাইর করতে পারবো একইভাবে, 0 মাইনাস 0 মাইনাস I2 অফ 0 তখন ছিল e টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, টাও মানে এল বাই আর, এল মানে কত নিচে এল, এল একইভাবে এই সার্কিটের জন্য, এই সার্কিটে এল কত, এল ছিল কত 4 আর আর উপরে চলে যাবে হচ্ছে কত 20, ঠিক আছে। তবে এই আই এটা এই যে এখান থেকে ক্যালকুলেশন বসাই দিতে হবে, আর এটা থেকে এখান থেকে calculation বসাই দিতে হবে। এটা আমরা ক্যালকুলেটর ইজিলি তৈরি করতে হবে, হিসাব করতে হবে। ক্যালকুলেটর ব্যবহারের জন্য সবাই পারে, তারপরে দেখে দিই গেল তো। তাড়াহুড়া করলে বেশি দেরি হয়।
এইভাবে এদিকে নিয়ে নেবো এইভাবে, ঠিক আছে। 1 বাই এটা না চেপে আমরা ডাইরেক্ট শর্টকাট চাপবো যে 5 এতে যে ইনভার্স একটা বাটন আছে এভাবে চেপে দেবো, দ্রুত আমার কাজটা হবে। তাহলে 6 ইনভার্স প্লাস হচ্ছে 5 ইনভার্স প্লাস হচ্ছে 20 ইনভার্স, ঠিক আছে। তাহলে আমার কাছে ক্যালকুলেশন শুরু হলো, কত হচ্ছে 5 2.4 অ্যাম্পিয়ার, এর কত 2.4 অ্যাম্পিয়ার। সেম ইকুয়েশনে আমি সেম ইকুয়েশন কি করব, এডিট করব। আর ওই ইকুয়েশন লিখতে গেলে আমার হচ্ছে কি আবার টাইম চলে যাবে, তার মানে এটা সেম ইকুয়েশন এডিট করা আমাকে জানা লাগবে। তাহলে উপরে ছিল কত 20 ইনভার্স, তাহলে হলো 20 ইনভার্স 0.6, তার মানে এই জায়গায় হবে 2.4 আর এটা হবে 0.6। এই হলো জিনিস। আরো কিছু ট্রানজিয়েন্টের ম্যাথ সলভ করলে এটা ইজি হয়ে যাবে। এনে খালি দুইটা ইকুয়েশন মনে রাখা লাগবে, ওই যে ইকুয়েশন যেটা লিখলাম কারেন্ট এবং হচ্ছে এই ক্যাপাসিটরের জন্য একটা, ইন্ডাক্টরের জন্য একটা, এই দুটো ইকুয়েশন রাখলে বিশেষ করে আরসি এবং হচ্ছে এল আর সার্কিটের যে ট্রানজিয়েন্ট ডিসি ট্রানজিয়েন্ট এটা কোনো সমস্যা হবে না কোনো কিছু বাইর করতে, ইজি। দেন আরএলসি যদি একসাথে থাকে তখন ওইটার জন্য ওইটার ইকুয়েশনটা বড়, ওইটা কিছু জিনিস মনে রাখা লাগে, ওইটা অন্য দিন দেখা দিতে হবে। কি আছে? হ্যাঁ আছি। স্যার আছি স্যার, ক্লাস শুনতেছি। এটা টাইম আর বেশি নাই, ক্লাস যদি আর করতে যান তাহলে আর একটা আইডি দিব, আর না হলে আজকের মতো এখানে। আর ভাই আজকে থাক ভাই, আগামীকাল করবো নি যাই। আচ্ছা ঠিক আছে, কালকে কালকে তাহলে এই যে যদি আর এল আর একসাথে যদি থাকে অথবা এল এবং আর যদি মানে সেপারেবল না হয়, সেপারেবল কি ওটা এবার দেখো, সেপারেবল যদি না হয় তখন কিন্তু আমার ল্যাপ্লাস ছাড়া আর কোনো ওয়ে নাই, ঠিক আছে। তখন কিন্তু ল্যাপ্লাস লাগবে, এই জন্য আমরা ল্যাপ্লাসও শেখা লাগবে। এখানে টেবিল অ্যাড করা আছে এখানে। বলতেছি ভাইয়া, মানে আমাদের হুম, ওই রনি পারভেজের মানে শীটটা দিতে চাইছিলেন, ওটা একটু দিলে ভালো হতো গ্রুপে। রনি পারভেজের কোন সেট? আমার তো সঠিক মনে নাই, সেদিন ক্লাসে বলছিলেন যে আমি ওটা দিয়ে দিব নি। শীট না, আমার হ্যান্ড নোট গুলো আমি দিছি, এই যে যেগুলো আমি দেখাইতেছি। আচ্ছা শাখাওয়াত, তোর কি হ্যান্ড নোট গুলো কি গ্রুপে আপলোড করা আছে? হ্যাঁ গ্রুপে দিছি তো। মানে ওই যে তুই যে এটা দিয়ে ক্লাস নিলি, ওই যে ম্যাথ যেটা দেখাইলি, হ্যাঁ ইন্ডাক্টরের এগুলো জন্য সব একটা দেওয়া আছে তো দেখাইলি, গ্রুপে, কারেন্ট সোর্স। এই যে গ্রুপে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা যেটা বানালাম সেটা হচ্ছে যে এই যে এটা নেটওয়ার্ক থিওরি, এটা ফর্মুলা আছে, আবার ফর্মুলা সবগুলো অ্যাকুমুলেট করা আছে এটাতে আমার। এটা থ্রি ফেজ সার্কিটের জন্য স্পেশাল করা আছে, থ্রি ফেজ সার্কিটের জন্য। থ্রি ফেজ সার্কিটে অনেকের সমস্যা আছে, ঠিক আছে, আমারও সমস্যা ছিল আগে, অনেক কিছু মানে কনফিউজিং লাগে, আমারও সমস্যা হচ্ছে। কনফিউজিং লাগে পাওয়ার ক্যালকুলেশন, আমার বিশেষ করে আমারও 2 ওয়াট সমস্যা মিটারে হচ্ছে। অনেক, মানে 2 ওয়াট মিটারে তো অনেক রকম আছে কনফিগারেশন আছে, যেটা আমরা শুধু একটা বা দুইটা জানি, কোনোভাবে চেঞ্জ করে দিলে তখন ঝামেলা লেগে যায়। তাহলে সব আছে, তারপরে এই যে মেড ইজি বুক বইটাও দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে, মেড ইজি বুক, এগুলো সব বই অ্যাকুমুলেট করে নিয়ে বইগুলো লিখে আছে, এগুলো পড়লে আর আদার্স বই পড়া হয় না। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ।